সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশন আমাকে দিয়েছেন বলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি তাদের সাধুবাদ জানাচ্ছি। এই সংস্থাটির সাথে আমি বহুকাল ধরে সম্পর্কিত, যদিও আমি সক্রিয়ভাবে বিশেষ কিছু করতে পারিনি, কিন্তু তাদের যে ধরনের উদ্যম দেখেছি, যে ধরনের লড়াকুপনা দেখেছি এবং যেভাবে তারা যে কোনো একটা ব্যবস্থাপনা অত্যন্ত দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন, তার মধ্যে আজকের অনুষ্ঠানও পড়ে, তার জন্য আমি তাদের আবার সাধুবাদ জানাচ্ছি। আমি এখানে বসে বসে চিন্তা করছিলাম যে কী বিষয়ে বলবো। সময় সংক্ষিপ্ত, কারণ আমার আরও 2-3টে কাজ আছে, সেগুলো সেরে যেতে হবে এখান থেকে বেরিয়ে। তো তার মধ্যে আমি মনে করি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে দুজন মহাপুরুষকে নিয়ে এই পশ্চিমবাংলার মাটিতে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা রকম খারাপ গুজব রটাচ্ছে, সেগুলো নিয়ে খুব পরিষ্কার করে কিছু বলা। আমি এই সময়কার যে ইতিহাস, এই ইতিহাস নিয়ে আমি বহুকাল ধরে চর্চা করি এবং আপনাদের কাছে আমাকে পরিচিত করে দেবার সময় ওরা বলেছেন যে আমার কিছু অবদান আছে এ বিষয়ে। 1-2 বই লিখেছি, সেই বইতেই ওগুলো লিপিবদ্ধ আছে, কিন্তু তার মধ্যেও কিছু কথা আছে যেগুলো বিশেষ করে বলা দরকার, বিশেষ করে অন্তত ছাত্র সম্প্রদায়ের কাছে বলা দরকার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা দুজনে বাঙালির, বিশেষ করে বাঙালি হিন্দুর একেবারে বর্তিকা স্বরূপ, আলোক বর্তিকা স্বরূপ ছিলেন। এখানে মুসলিম ছাত্রীরাও আছে, আমি দেখেছি, আমি তাদের কোনোভাবেই বাদ দিতে চাইছি না, কিন্তু যে কাজটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন, অর্থাৎ বাঙালি হিন্দুর বাসভূমি হিসেবে পশ্চিমবঙ্গের সৃষ্টি, এই জিনিসটা তার জীবনের সবচেয়ে বড় সৃষ্টি, সবচেয়ে বড় কৃতিত্ব। এবং এইটার জন্যই আমরা বলতে পারি যে আমরা বাঙালি হিন্দুরা এই দেশে ভারতের গর্বিত নাগরিক হিসেবে বুক ফুলিয়ে হাঁটতে পারি। এটা যদি না হতো তাহলে আমরা একটা ইসলামী রাষ্ট্রের অধীন হতাম, আমাদের যে সত্তা ছিল সেই সত্তাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেত এবং হয়তো দেশ ত্যাগও করতে হতো। যেরকম 1 কোটির ওপর মানুষকে পূর্ব বাংলা, যার নাম এখন বাংলাদেশ, সেটা ছাড়তে হয়েছে। এই পর্যন্ত বলে আমি এই বিষয়ে আর কিছু বলবো না, কারণটা বুঝতেই পারছেন আমি বললে। নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সংঘাত হয়েছিল, এইরকম কথা একটা রটিয়ে দেওয়া হয়, বাজারে ভাসিয়ে দেওয়া হয়। এর প্রধান কারণ হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র যে একজন অগ্রগণ্য দেশপ্রেমিক ছিলেন, সেটা তো বলবার অপেক্ষা রাখে না, কিন্তু এই নেতাজি সুভাষচন্দ্রের যে সম্মান, যে সমীহ তিনি দেশের মানুষের কাছ থেকে পান, সেটাকে ব্যবহার করে চেষ্টা করা হয় শ্যামাপ্রসাদকে নিচু করতে। আসলে ইতিহাসটা কি? আমি নেতাজি সুভাষচন্দ্রকে দিয়ে আরম্ভ করি, কারণ রাজনীতির জগতে উনি অনেকদিন আগে থেকে ছিলেন। ওকে ব্রিটিশ সরকার বর্তমান মায়ানমারের মান্দালয় বলে একটা জেলে বহুদিন বন্ধ করে রেখেছিল। সেখানে তার শরীর অত্যন্ত খারাপ হয়, তাকে ক্ষয়রোগ অর্থাৎ টিউবারকুলোসিস তাকে গ্রাস করে এবং তার চিকিৎসার জন্য তিনি সেখান থেকে ছাড়া পেয়ে তারপরে ইউরোপে চিকিৎসার জন্য যান। মনে রাখতে হবে তখন স্ট্রেপ্টোমাইসিনের মতন ওষুধ আবিষ্কার হয়নি এবং তার ফলে এই ক্ষয়রোগ চিকিৎসা অত্যন্ত ব্যয়সাধ্য ছিল। ভারতে তার চিকিৎসা হতোই না। সুভাষচন্দ্রের
সুযোগ ছিল বলে তিনি ইউরোপে যেতে পেরেছিলেন এবং ইউরোপে গিয়ে এই চিকিৎসা করাতে পেরেছিলেন। তারপরে সুভাষচন্দ্র যখন ভারতে ফিরে এলেন তখন কংগ্রেসের অধিপতি বলা যেতে পারে মোহনদাস গান্ধীকে, এবং মোহনদাস গান্ধী তখন একটা সুযোগ্য মানুষ খুঁজছিলেন যে যিনি এখন কংগ্রেসের নেতৃত্ব এই সময় দিতে পারে। সেই জন্য মোহনদাস গান্ধী বেছে নিলেন সুভাষচন্দ্র বসুকে, এবং 1938 সালে হরিপুরা কংগ্রেসে মূল সভাপতি হলেন সুভাষচন্দ্র বসু। কিন্তু মোহনদাস গান্ধী একটা ভুল করেছিলেন। সুভাষচন্দ্র বসু কারুর কথা অক্ষরে অক্ষরে মেনে চলবার মানুষ ছিলেন না। সুভাষচন্দ্র বসুর নিজের ভাবনা চিন্তা ছিল দেশকে স্বাধীন করার ব্যাপারে, এবং সেই ব্যাপারে তিনি মুক্তকণ্ঠে ঘোষণা করতেন যে কিভাবে তিনি দেশকে স্বাধীন করতে চান। গান্ধীর কাছে অহিংসাটাই বড় ছিল। অহিংসা যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে গান্ধী চাইতেন যে দেশ বরঞ্চ স্বাধীন না হোক, কিন্তু হিংসা যেন না হয়। এটা কতদূর ঠিক সেটা আপনারা বিচার করবেন। আমার ব্যক্তিগত বিচারে এটা আদৌ ঠিক নয়। কিন্তু তারপরে হলো কি যে এই হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্রকে গান্ধী মনোনীত করার পরে সুভাষচন্দ্রের সাথে গান্ধীর নীতিগত সংঘাত বাঁধল। কোনো ব্যক্তিগত নয়, নীতিগত সংঘাত। এবং এই নীতিগত সংঘাত এমন একটা জায়গায় গেল যে এর পরবর্তী কংগ্রেসে, তখন প্রতি বছর কংগ্রেস হতো এবং গ্রামে হতো, তার পরবর্তী কংগ্রেস যেটা 1939 সালে